নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ, জুলাই সনদ বাস্তবায়নে নির্দেশনা জারি করবে সরকার। জারির পর গণভোট নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। 270 দিনের মধ্যে দায়িত্ব সম্পাদন করতে না পারেন স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। নভেম্বরে গণভোট চায় জামায়াত, নির্বাচনের দিন ছাড়া মানবে না বিএনপি। অটো পাসের মতো সংবিধান সংশোধনে আপত্তি। আমরা এটাকে ওয়েলকাম করছি। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। যে সংযুক্তিগুলো দেয়া হলো সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। পরীক্ষায় ওটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতির সই না মানার ঘোষণা এনসিপির। সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পক্ষ থেকে এই আদেশটি জারি করা হোক। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 250 আসনে বিএনপির প্রার্থী প্রায় চূড়ান্ত। 2-3 দিনের মধ্যেই গ্রিন সিগন্যাল দেবে হাইকমান্ড। ঐক্য ধরে রেখে ধানের শীষের বিজয়ে নেতাকর্মীদের কঠোর বার্তা। নির্বাচন বিতর্কিত করতে পারে এমন পর্যবেক্ষক আনতে চায় না সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিগত 3 নির্বাচন নিয়ে দিল্লিকে প্রশ্ন না করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ। শিকল লাগিয়ে নিজেই অপহরণের নাটক সাজান গাজীপুরের ইমাম। বাসের টিকিট কেটে যান পঞ্চগড়, রহস্য উদ্ঘাটন পুলিশের। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে প্রাণহানিতে উদ্বেগ। সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন। পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই চালু করে বিগত সরকার, দাবি পরিচালকের। তদারকি বাড়ানোর তাগিদ। এবং দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন 75% বেশি চালক, জরিপের তথ্য। বড় দুর্ঘটনার ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্টের পরামর্শ। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়ে নির্বাচনের দিন অথবা আগে গণভোট করার সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা হস্তান্তরের পর ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে। এই সময়ের মধ্যে গণভোটে পাশ হওয়া বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবে সংসদ। এতে ব্যর্থ হলে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে প্রস্তাবগুলো। নানা চড়াই উতরাইয়ের পর অবশেষে চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা। সোমবার দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ তুলে দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় গণতান্ত্রিক রূপান্তরের দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এই সনদের মাধ্যমে অতীত থেকে মুক্তি পাবে বাংলার মানুষ। বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো বিষয়। আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তার উপরে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি জানান, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়ে আদেশ জারির সুপারিশ করা হয়েছে। এই আদেশের অধীনে হবে গণভোট, যা জাতীয় নির্বাচনের দিন অথবা আগে হবে। তবে গণভোটে উল্লেখ থাকবে না নোট অফ ডিসেন্ট। সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে
নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। আগামী সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশ করে আলী রিয়াজ জানান, আগামী সংসদ প্রথম 270 দিনে ব্যর্থ হলে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে প্রস্তাবগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসাবে কার্যকর থাকবে। যদি সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা-আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। তবে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে পরবর্তীতে নিজেদের মতো করে বাস্তবায়ন করতে পারবে বলে মত দিয়েছে ঐক্যমত্য কমিশন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী নাজমুস সালেহী, যাচ্ছি তার কাছে। সালেহী, আপনাকে স্বাগত। জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশগুলো দেওয়া হচ্ছে সেগুলো একটু জানতে চাই। আপনি জানেন যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে রাজনৈতিক নানা ধরনের অনৈক্য ছিল এবং জুলাই সনদের যে বাস্তবায়ন যে কমিটি করছে জাতীয় ঐক্যমত্য কমিটি কমিশন তারা আসলে বলছে যে তারা একটি বসে এটা সুপারিশমালা তৈরি করে দেওয়ার কথা ছিল এবং এই কমিশনের মেয়াদ ছিল 30 অক্টোবর পর্যন্ত। আজকেই তারা প্রধান উপদেষ্টার কাছে বাস্তবায়ন কিভাবে হবে তার 16 অনুচ্ছেদের তারা হচ্ছে যে একটি সুপারিশমালা দিয়েছে, যেখানে মূলত দুটি বিষয়কে তারা হচ্ছে যে বিকল্প হিসেবে রেখেছে এবং দুটি প্রায় কাছাকাছি একই এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া একই প্রায় বলা চলে। আমরা একটু আসলে দেখতে চাই যে জুলাই সনদে কি কি বিষয় আসলে আছে বাস্তবায়ন প্রক্রিয়ায়। আদেশ জারি করবে সরকার, নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ করা হয়েছে, গণভোটে উল্লেখ থাকবে না নোট অফ ডিসেন্ট, সংসদ 270 দিনে সংবিধান সংস্কারে ব্যর্থ হলে স্বয়ংক্রিয় প্রতিস্থাপন। রুদ্র, এই যে বিষয়টি সেটা হচ্ছে যে সরকার প্রথমেই যে জুলাই সনদ যে বাস্তবায়ন করতে চায়, যেই 48টি সংবিধান সংশ্লিষ্ট বিষয় তারা হচ্ছে সেগুলোকে একটি জায়গায় লিপিবদ্ধ করেছে এবং সেটার নাম দিয়েছে জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। এবং এইটার মধ্যে এই 48টা বিষয় তারা হচ্ছে যে ইনক্লুড করেছে এবং তারা একটি শিরোনামে নির্ধারণ করে সেটিকে গণভোটে দেওয়ার কথা বলছে। মানে এর পরের ধাপ হচ্ছে গণভোট। সেখানে গণভোটটাতে হবে কি একটা মাত্র প্রশ্ন থাকবে যে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, আপনি এতে রাজি কি রাজি না। যদি হ্যাঁ হয় তাহলে সেটা হচ্ছে এর পরের ধাপে যাবে, আর যদি না হয় তাহলে সেটা আসলে সে প্রক্রিয়া আলী রিয়াজ যিনি কমিশনের সহসভাপতি তিনি বলেছেন সেই প্রক্রিয়া সেখান থেকেই আসলে স্থগিত হয়ে যাবে যদি গণভোটের সংখ্যাগরিষ্ঠ না হয়। হ্যাঁ হলে সেটি হচ্ছে যে পরবর্তী যে সংসদ সেখানে যাবে, সেই সংসদের আবার তিনি একটি ক্যারেক্টার বলেছেন যে এবার সংসদটি হবে এমন যে একই সঙ্গে সংসদ সাধারণ সংসদের মতো ফাংশনাল থাকবে এবং সেই সংসদ যে এমপিরা গেছেন তাদেরকে নিয়েই সংবিধান সংস্কার পরিষদ নামে তারা পরিচালনা থাকবে। এবং এই যে সংবিধান সংস্কার পরিষদ এটার মেয়াদ হবে 270 দিন বা 9 মাস। এই 9 মাসের ভিতরে তারা এটিকে আইনি ভিত্তি দেওয়ার জন্য তারা সেখানে হচ্ছে যে বিচার বিশ্লেষণ করে সেটিকে তারা আইনি ভিত্তিতে দাঁড় করাবেন। যদি তারা সেটাতে ব্যর্থ হন তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেই জুলাই জাতীয় সনদ অটোমেটিক্যালি সেটা হচ্ছে যে আপনার সংবিধানে প্রতিস্থাপন হয়ে যাবে বলে তিনি আসলে জানিয়েছেন এই তিনি সহসভাপতি। এর মধ্যে যে আরও কয়েকটি বিষয় সেটি হচ্ছে যে তাহলে নোট অফ ডিসেন্টের আসলে কি হবে, যে কারণ অনেকগুলো বিষয়ে অনেক রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট তাদের দেয়া ছিল। আমরা কমিশনকে আমি আজকে সেই সংবাদ সম্মেলনটি কাভার করেছি এবং তাকে প্রশ্ন করা হয়েছে যে অনেক তো নোট অফ ডিফেন্স কারো অনেক দ্বিমত আছে, সেই বিষয়গুলোকে হচ্ছে যে আপনারা কিভাবে ডিফাইন করেন বা সেগুলোর সুরাহা কি। তিনি বলেছেন যে সেগুলো নিয়ে জনগণের কাছে তার ব্যাখ্যাটা হচ্ছে এমন যে আপনি নোট অফ ডিসেন্ট আপনি নির্বাচনী ইশতেহার উল্লেখ করবেন যে আপনি ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করবেন, জনগণ ভোট দিলে সেই ব্যাপারে বিবেচনা করা। আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া সম্পর্কে একটু জানতে চাই যে সনদ বাস্তবায়নের রূপরেখায় জামায়াত এক কথা বলছে, বিএনপি এক কথা বলেছে এবং এনসিপিও তাদের মতামত ব্যক্ত করেছে। তা সামগ্রিকভাবে তারা কি বলতে চাইছে? এই মুহূর্তে আপনি জামায়াতের তাদের যে দাবি তারা হচ্ছে বলছে যে নভেম্বরেই তারা হচ্ছে গণভোটটা চেয়েছে। এদিকে ঐক্যমত্য কমিশন বলেছে যে ভোটের দিনেও হতে পারে এবং ভোটের আগে যে কোনো সময় হতে পারে। আবার জামাত এইটাকে স্বাগতও জানিয়েছে। আমরা আজকে জামায়াতের প্রতিক্রিয়া নিয়ে চলুন দেখে আসি একটি প্রতিবেদন।
মঙ্গলবার 18 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে আসে জামায়াতের 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক করে সিএসসি সহ 4 কমিশনারের সঙ্গে। 2 ঘন্টার বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল জানান, নভেম্বরে গণভোট এবং জোট করলেও শরিকদের নিজ প্রতীকে ভোটের বিধান বহাল রাখার দাবি জানায় জামায়াত। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। একটা কমিশনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে, তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টলম্যান এগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে? আমরা এটার উপরে ঘোর আপত্তি দিয়েছি যে এটা কোনো ক্রমে সংশোধন করা যাবে না। জামায়াতে ইসলামের সঙ্গে ইসলামী ব্যাংক সহ সমমনা প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই দাবি করে মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব পালন নিয়ে বিএনপির আপত্তি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। জামায়াত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন, এর কোনো একটার মালিকানার সাথে জামায়াত ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা বিএনপির বড় বড় নেতারা ব্যাংক চালান, প্রতিষ্ঠান চালান, হাসপাতাল চালান, একটা তালিকা আমরাও দিতে পারতাম, কিন্তু আমরা রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা এই কাউন্টারটাকে খুব ভালো মনে করি। এদিকে ঐক্যমত্য কমিশনের তুলে ধরা জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখাকে স্বাগত জানিয়েছে জামায়াত। সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই বলে মনে করেন দলটির নায়েবে আমির। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা খুব সুস্পষ্ট বলেছি যে এটাকে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে হবে এবং গণভোট আর জাতীয় নির্বাচন দুটি একেবারেই ভিন্ন সাবজেক্টের উপরে। গণভোটটা হবে আমাদের রিফর্ম সংস্কারের উপরে। জাতীয় নির্বাচন তো ক্ষমতার পালাবদলের একটা ইস্যু আছে। সুতরাং জাতীয় নির্বাচনের সাথে গণভোটের নির্বাচনকে একাকার করে দেওয়া এটা কোনোভাবেই সম্মুখীন হবে না। সুষ্ঠু ভোট করতে দলের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে নির্বাচনের লেভেল প্লেইং নিশ্চিতের দাবি জানান নেতারা। আলাদাভাবে পূর্বান্বয় করতে হবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রুদ্র শুনছিলেন জামায়াতের প্রতিক্রিয়া, ঠিক তার উল্টো প্রতিক্রিয়া কিন্তু বিএনপির। তারা বলছে নভেম্বরে নির্বাচনের দিনেই হতে হবে গণভোট, এর কোনো বিকল্প নেই। এবং তারা তাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে নোট অফ ডিসেন্ট জুলাই জাতীয় সনদে না রেখে আসলে ঐক্যমত্য কমিশন অনৈক্য সৃষ্টির একটি প্রক্রিয়া নিয়েছেন আর কি, চেষ্টা করছেন। চলুন বিএনপির সেই প্রতিবেদনটি আমরা এখন দেখে আসি। দীর্ঘ 8 মাসের আলোচনা আর তর্ক বিতর্কের পর প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা জাতীয় ঐকমত্য কমিশনের। গণভোটের সময়সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। গুলশানে বিএনপি কার্যালয়ে কূটনৈতিক কর্মসূচি শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। বিএনপি অবস্থান পরিবর্তন করবে না বলেও সাফ জানান তিনি। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনও সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। এদিকে সচিবালয়ে সংশোধিত আরপিও ইস্যুতে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের জানান, পরীক্ষায় অটো পাসের মতো করে সংবিধান সংশোধন হতে পারে না। সুপারিশ বহির্ভূত বিষয় অন্তর্ভুক্ত ও নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে অনৈক্য তৈরি করছে জাতীয় ঐকমত্য কমিশন। স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্ত করা হয়েছে, বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশ মালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে 270 দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। পরীক্ষায় ওঠো পাশের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। আইনি ও সাংবিধানিক ভিত্তি বিবেচনায় সরকার একটি সিদ্ধান্তে আসবে বলে প্রত্যাশা বিএনপির। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
রুদ্র, আমরা বিএনপির প্রতিক্রিয়া দেখছিলাম, কিন্তু এই জুলাই জাতীয় সনদে এখনও কিন্তু এনসিপি সিগনেচার করেনি এবং তারা সিগনেচার করবে কিনা তারা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে জানাবে বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে নোট অফ যে জুলাই জাতীয় সনদ যেটি হচ্ছে সেখানে রাষ্ট্রপতির স্বাক্ষর তারা মানবেন না, তারা প্রধান উপদেষ্টাকেই স্বাক্ষর করার জন্য বলেছেন। এবং পাশাপাশি তারা বলছেন কিছু ভাষাগত বিষয় তারা বুঝতে পারছেন না, এগুলো ক্লিয়ার হলে তারা সিগনেচার করবেন কিনা এই বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। চলুন আমরা দেখে আসি এনসিপির সেই প্রতিবেদনটি। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজশাহী বিভাগের মহানগর ও জেলাগুলোতে আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাইয়ে যোগ দেন এনসিপির শীর্ষ নেতারা। মঙ্গলবার বিকেলে নগরীর পর্যটন মোটেলে জুলাই সনদ নিয়ে গণমাধ্যমে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গণভোটের বিষয়টিকে স্বাগত জানালেও বেশ কিছু বিষয় নিয়ে ভাষাগত অস্পষ্টতা রয়েছে বলে জানান তিনি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পক্ষ থেকে এই আদেশটি জারি করা হোক। এখানে গণভোটের যে বিষয়টি যেটি বলা হয়েছে যে নির্বাচনের পূর্বে সুপারিশ করা হয়েছে, আমরা এনসিপি আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে পজিটিভভাবে দেখি। আমরা পুরোটা পড়ে যেটা দেখেছি, বেশ কিছু বিষয় আমাদের নিজেদের বুঝতে ভাষাগত অস্পষ্টতা আছে। আমরা এই বিষয়গুলো তাদের কাছে থেকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এবং যদি আমরা এখন পর্যন্ত যে সন্তোষজনক অবস্থান সেটা যদি ওই ভাষাগত অবস্থানও আমরা পাই, তাহলে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে 2-3 দিনের মধ্যে আমরা জানাবো যে কবে আমরা এটা স্বাক্ষরের দিকে যেতে পারি। এর আগে দুপুরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকে সই করতে হবে। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। তার দেওয়াটা বৈধ হবে না, জনগণের কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য হবে না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন। সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান নাহিদ ইসলাম। আমরা মনে করি না তারা গণতন্ত্রের পক্ষের কোনো দল। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রুদ্র, শুনছিলেন আপনি এনসিপির প্রতিবেদন, তাদের সনদ বাস্তবায়নের রূপরেখা এবং বাস্তবায়নের সুপারিশকে স্বাগত জানিয়েছে জামায়াত এবং এনসিপি। এদিকে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে অনৈক্য তৈরি করছে কমিশন, এমন অভিযোগও করেছে বিএনপি। আসলে তাদের এই মিশ্র প্রতিক্রিয়ার ফলটা কি হতে পারে? এটা কিন্তু রুদ্র আজকের না, একদম শুরু থেকেই কিন্তু জামায়াত, বিএনপি এবং এনসিপি এই ভিন্ন ভিন্ন অবস্থানে কিন্তু আগে থেকেই ছিল। জামায়াত কিন্তু আজকে নতুন দাবি করছে না যে তারা নভেম্বরে ভোটটা চান, গণভোট, সেটা কিন্তু তারা অনেক আগে থেকে বলছে এবং বিএনপির দাবি কিন্তু একই দিনে হতে হবে, সেটা কিন্তু অনেক আগের। কিন্তু আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে অনৈক্য তৈরির একটি কথা কিন্তু স্থায়ী কমিটির সদস্য বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু সেটি অবতারণা করেছেন, যেই কারণে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য ছিল, জুলাই সনদ সবাইকে ঐক্যবদ্ধ করার বিপরীতে আসলে সেটা আবার অনৈক্যের জায়গায় তৈরি হবে কিনা এমন বিষয় কিন্তু রয়েছে। আমরা একটু দেখতে চাই যে কোন দল আসলে এই বিষয়টি নিয়ে তারা কে কী বলছে সেগুলো ধরে একটু কথা বলতে। আপনি দেখছেন যে সনদ বাস্তবায়নের রূপরেখাকে স্বাগত জানিয়েছে জামায়াত এবং নভেম্বরে গণভোট চায় জামায়াত, সেটা আমি আগেই বলছি। এবং বিএনপি যেটি বলছে যে তারা এটিকে অনৈক্য বলছে এবং পাশাপাশি তারা বলছে যে এর বাইরে আর কোনো সুযোগ নাই, ভোটের দিনই তাদের হতে হবে হচ্ছে আপনার সেই অটোপাসের কথা বলেছে তারা। হ্যাঁ, কারণ অটোপাসের কথাটা তিনি এই কারণে বলেছেন যে যেই সংবিধান সংস্কার যেই পরিষদটি গঠন হবে নতুন সংসদে, আগামী সংসদে, সেই সংসদে যদি সেটি 270 দিনের মধ্যে তারা ব্যবস্থা নিতে না পারেন, সেটাকে যদি এক্সিকিউশন করতে না পারেন, সেটা অটোমেটিক্যালি সেটা স্বয়ংক্রিয়ভাবে সেটা আসলে সংবিধানে প্রস্তাবিত হবে। এটিকে তিনি আসলে মিন করেছেন যে অটো পাশে আসলে সুযোগ নেই, কারণ সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, তার কাছে আসলে যেতে হবে। সুতরাং তিনি যেই পরিষদের কথা বলছেন তাদেরকে আসলে কার্যকরভাবে কাজ করতে দিতে হবে এবং তাদের সম্মতি আসলে লাগবে, সেটা হচ্ছে বিএনপির। আমরা যদি একটু এনসিপির ব্যাপারটা যদি দেখতে চাই, তারা আসলে এনসিপির কথা আমি একটু আগেই বলেছি, এনসিপি বলছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে সিগনেচার করতে হবে এবং জুলাই আদেশে বাস্তবায়নের সুপারিশ স্বাগত জানিয়েছে। জামায়াতের মতোই পর্যালোচনার পর এই কথাগুলো আসলে আগেই বলা হয়েছে। এনসিপি নতুন করে আসলে কোনো কিছু বলেনি এবং জামায়াতের যে অবস্থান, জামায়াতও আসলে নতুন করে আজকের দিনে অন্তত জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া কী হবে সেটি জমা দেওয়ার পর জামায়াতও নতুন করে কোনো কিছু বলে নাই। যদি বিএনপি হচ্ছে আজকে একটু অবস্থান নিয়েছে এবং বিভিন্নভাবে তারা সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। বিশেষ করে নোট অফ ডিসেন্ট নিয়ে তারা একেবারেই বলেছেন যে এটি একটি অনৈক্য সৃষ্টির
কার্যক্রম চলছে আর কি। তাহলে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ রুদ্র। রাজনৈতিক দলগুলোর মতামত সম্পর্কে বলছিলেন সহকর্মী নাজমুস সালেহী। রাতের সময় আরও থাকছে। খুলছে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের পথ। শনিবার থেকে ছাড়বে পর্যটকবাহী জাহাজ। নভেম্বর মাসে রাত্রি যাপন নিষিদ্ধ, মানতে হবে 12টি নির্দেশনা। 250 আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। 2-3 দিনের মধ্যেই মনোনীতদের গ্রিন সিগন্যাল দেবে হাইকমান্ড। দলটির নেতারা বলছেন মাঠ দখলে রাখতেই এই উদ্যোগ। আর ঐক্য ধরে রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়েছেন শীর্ষ নেতারা। বলেন ঐক্য বিনষ্ট হলে সংকটে পড়বে দল। আহমেদ সালেহিনের রিপোর্ট। নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম গুলশান, উচ্ছ্বাস আনন্দ যেন সবার চোখে মুখে। চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির হাইকমান্ডের সঙ্গে 8টি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের কয়েকদিনের সাক্ষাৎকার শেষ হয় সোমবার। শীর্ষ পর্যায় থেকে আসে নানা নির্দেশনাও। মনোনয়ন প্রত্যাশীরা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা একটি, ঐক্য ধরে রাখতে হবে কর্মীদের। মানুষের কাছে ধানের শীষের ইমেজ ধরে রাখতে সজাগ থাকার আহ্বান ছিল তারেক রহমানের। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটি নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে, জিয়া পরিবারের পক্ষে কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেই নির্দেশনাগুলি তিনি দিয়েছেন। প্রত্যাশা করেছেন ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে যাতে কাজ করি। দীর্ঘ সময় এই দলে কাজ করতেছেন, যোগ্য লোক আছে, কিন্তু আমি তো সবাইকে দিতে পারবো। দল ক্ষমতায় আনতে পারেন তাইলে আপনাকেও মূল্যায়নে অনেক সুযোগ থাকবে। শুধু এমপি বানাইতে হবে এমন তো কোনো কথা না। একজনকে দেওয়ার মাধ্যমে তাকে নিয়েই যাতে আমরা নির্বাচনী বৈতরণীটা পার হই। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিভেদ ঠেকানো এবং স্বতন্ত্র প্রার্থী যেন কেউ না হয়, বিষয়গুলো নিয়েই সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছে হাইকমান্ড। প্রার্থী ঘোষণা করার পর দলের মধ্যে যে কোনো বিভেদ না আসে, স্বতন্ত্র প্রার্থীর উত্থান যাতে না হয় এবং সবাই মিলে যাতে দল যাকে নমিনেশন দেবে তাকে সমর্থন দেয়, এই কথাটি কর্মীদেরকে, নেতৃবৃন্দকে বোঝাবার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। চলতি মাসেই মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত দেওয়া হবে বলে জানান হাফিজউদ্দিন আহমেদ। বলেন মাঠ দখলে রাখতে অধিকাংশ আসনেই প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। আগামী 2 দিনের মধ্যে 200 থেকে 250 আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে যেহেতু মাঠে আছে অন্যান্য দলের প্রার্থীরা, বিএনপি এখনো পূর্ণ শক্তিতে মাঠে নামতে পারেনি, সেই জন্য আমরা বলেছি যে দ্রুত অন্তত 200 আসনে দ্রুত মনোনয়ন চূড়ান্ত করার জন্য, যাতে এই 200 আসনে আমাদের প্রার্থীরা প্রচারণা চালাতে পারে, মাঠ যাতে সংগ্রাম থাকে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপির হাইকমান্ড। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বিতর্কিত করতে পারে এমন পর্যবেক্ষক আনতে চায় না সরকার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এমনটাই জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচনকালীন বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি ইসি দেখভাল করবে বলেও জানান তিনি। এ সময় আওয়ামী লীগের আমলের 3 নির্বাচন নিয়ে দিল্লিকে প্রশ্ন না করায় ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা। জাতীয় সংসদ নির্বাচনের সময় যত এগিয়ে আসছে তত আলোচনায় বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গ। এখন পর্যন্ত পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী দেশগুলোকে স্বাগত জানাবে সরকার। তবে এমন কাউকে আমন্ত্রণ জানাতে চায় না সরকার যারা উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। একেবারে ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্টের একটা ইলেকশন করতে বদ্ধপরিকর। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করব। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা তো আমরা চাইব না। সাংবাদিকদের আরেক প্রশ্নে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, সুযোগ পেয়েও আওয়ামী লীগ আমলের 3টি নির্বাচন নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে দিল্লির পররাষ্ট্র সচিবকে প্রশ্ন না করায় হতাশ হয়েছেন তিনি। আপনাদের মুখে প্রশ্নটা তুলে দেওয়া হয়েছিল যে আপনারা এই কথা গত 15 বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলি কি আপনাদের এই ফর্মুলা অনুযায়ী সঠিক ছিল? আপনারা কেউ এই প্রশ্নটা তুলেন না। আপনারা যদি নিজের থেকে কিছু এমব্রাস করতে নাও চান,
যখন তিনি সুযোগটা দিয়েছেন তখন সেই প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল, সেটা আপনারা করেনি। এদিকে ঢাকার জন্য ট্রাম্প প্রশাসন মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন 24 অক্টোবর মন্তব্য করেছিলেন, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়ছে। এতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তুলে ধরেছিলেন তিনি। তার প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা পরাশক্তিধর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কোনো দেশের জন্য উদ্বেগের বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে। যেহেতু আমরা ব্যালেন্স মেনটেন করে চলি, কারোই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাহরাইনের সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা ভিসা ইস্যুর সমাধানে ঢাকা উদ্যোগ নিতে চায় বলেও জানান তৌহিদ হোসেন। এছাড়া ইসলামী বক্তা জাকির নায়েকের বাংলাদেশ সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে তা নিয়ে ভিন্ন মত দিয়েছেন আইনজীবীরা। তবে আগামী সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন তারা। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চতুর্থ দিনের শুনানিতে এসব প্রশ্ন ওঠে। পরে শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। 4 দিনের শুনানিতে ঘুরে ফিরে এসেছে একই প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে তা কবে থেকে কার্যকর হবে। মঙ্গলবার শুনানি শেষে জামায়াতের আইনজীবী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও বর্তমান পরিস্থিতিতে বাস্তবায়ন করা সম্ভব নয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে বলেও মত তার। আমাদের সংবিধানের পূর্ববর্তী আর্টিকেল 58 ক, খ, গ, ঘ যে সিচুয়েশনে এটাকে অ্যাপ্লাই করতে হয়, এই সিচুয়েশন বাংলাদেশে আপাতত নাই। এই নির্বাচন ত্রয়োদশ সংশোধনীতে উল্লেখিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, ওই ব্যবস্থায় হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আইনও এই বর্তমান সিস্টেমে অতীতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার কোনো আইনি প্রভিশন আপাতত বাংলাদেশে নেই। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালতের উপর ছেড়ে দিয়েছেন আরেক আইনজীবী। হাইকোর্টে এই বিষয়টায় অলরেডি রায় হয়ে গেছে, সুতরাং হাইকোর্টের বিষয়টা আমরা অ্যাপিলেট ডিভিশনে গিয়েছি, আপিল পেন্ডিং আছে। ওই অ্যাপিলেট ডিভিশন ফাইনালি জাজমেন্ট দিয়ে বলে দিবে, আমরা আশা করতেছি বলে দিবে যে হাইকোর্টের রায়টা বহাল আছে। হাইকোর্টের রায়ের যে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়টা রেস্টোর করা আছে, সেই অনুপাতেই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের দ্বারাই ইলেকশন হবে। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন ও আপিল করে বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। গাজীপুরের টঙ্গী থেকে খতিব ও পেশ ইমাম মহিবুল্লাহ মেয়াজিকে অপহরণের ঘটনা মিথ্যা। তিনি অপহরণ হননি, গা ঢাকা দেন নিজেই। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে পুলিশ। 23 অক্টোবর সকাল 7টা পঞ্চগড় থেকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার হন গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ ইমাম মুফতি মহিবুল্লাহ মাদানী। তাকে অপহরণে ইসকনের জড়িত থাকার অভিযোগ ওঠে। এর জেরে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ। ঘটনার কয়েকদিন না পেরোতেই রহস্য মোড় নেয় ভিন্ন দিকে। পুলিশ জানায় মুফতি মহিবুল্লাহ নিজেই গা ঢাকা দিয়েছিলেন। সোমবার আটকের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সবকিছুই খুলে বলেন তিনি। নিজে মানসিকভাবে অসুস্থ বলেও দাবি করেন। অনেক রাত্রে পঞ্চগড় নামছে, এক পর্যায়ে আমি একটা শিকল পরনে পাইলাম, পায়ে শিকল দিয়া তারপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। এ নিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায় শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় যান মুফতি মহিবুল্লাহ। প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে সেটার সত্যতা আমরা পাচ্ছি না। এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত, কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবসকিউর। এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার পেছনে কারা জড়িত সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। পরিবারের সদস্যরাও ছিলেন। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। রাতের সময় আরও থাকছে।
ঘন্টায় 282 কিলোমিটার বেগে জামাইকার দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন মেলিসা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে 7 জনের প্রাণহানি, ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় বন্যা। অল্প দিনের মধ্যে দেশের অন্যতম মেগা প্রকল্প মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে জনমনে। প্রশ্ন উঠেছে এই প্রকল্পে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের মান নিয়ে। কর্তৃপক্ষ বলছে গাফিলতি ছিল আগের কর্তৃপক্ষের, দায়হীন কাজ করেছেন তারা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন দক্ষ ও পেশাদার জনবলের মাধ্যমে তদারকি বৃদ্ধির কথা। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। মৃত্যুর কয়েক ঘন্টা আগে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টটি করেন আবুল কালাম আজাদ। রোববার সকালে ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন তিনি। ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলারের নিচে এলে একটি বিয়ারিং প্যাড তার উপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দেশের অন্যতম এই আধুনিক প্রকল্পের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে তরতাজা একজন যুবকের প্রাণহানি জনমনে আতঙ্কের সৃষ্টি করছে। একই সাথে প্রশ্ন উঠতে শুরু করেছে এই প্রকল্পে ব্যবহার করা বিভিন্ন উপাদানের মান নিয়েও। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ নিতে যাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ, পাশাপাশি কি বা বলছেন বিশেষজ্ঞরা? নির্মাণের শুরু থেকেই প্রশ্ন ওঠে মেট্রো রেলের বিয়ারিং প্যাড নিয়ে। 2024 সালের 18 সেপ্টেম্বর প্রথমবার খুলে পড়ে একটি, তবে সেদিন হতাহত ছিল না। বছর না পেরোতেই আবারও বিয়ারিং প্যাড খুলে পড়লে প্রাণহানি হয় যুবকের। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে মেট্রো রেলে ব্যবহার করা নির্মাণ সামগ্রী ও নির্মাণ কাজ নিয়ে। তবে প্রকল্পের বর্তমান পরিচালক দায় চাপান আগের কর্তৃপক্ষের গায়ে। অভিযোগ করেন পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই মেট্রো রেল চলাচলের অনুমতি দিয়েছিল তৎকালীন সরকার। ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী 6 থেকে 9 মাস লাগে এই ট্রায়াল রান চালাইতে, আমরা তো 2 মাস করছি, 3 মাস করছি। রোববারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতিবেদন হাতে এলেই কাজ শুরু করবেন বলে জানান প্রকল্পের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। বিয়ারিং প্যাড কিন্তু খারাপ না, যেটা ড্যামেজ চেঞ্জ করবই। এদিকে দেশের অন্যতম এই মেগা প্রকল্পের নির্মাণ কাজে সর্বোচ্চ মান বজায় রাখা হয়নি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনা অংশের নির্মাণ ত্রুটি আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। মূল কারণটা যদি বের করতে পারি, এটা ডিজাইনে ঘাটতি থাকুক, নির্মাণে ঘাটতি থাকুক, সবকিছুই বের হয়ে আসবে। দুর্ঘটনা এড়াতে কাঠামোগত সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য টেকনিক্যাল ও পেশাদারদের দ্বারা তদারকি বৃদ্ধির তাগিদ দেনও তিনি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 75% বেশি যানবাহন চালক দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভুগছেন। রয়েছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ অন্যান্য স্বাস্থ্যগত সমস্যাও। কেউ কেউ জড়িত মাদক সেবনের সঙ্গেও। 31 থেকে 50 বছর বয়সী গণপরিবহন চালকদের নিয়ে করা একাধিক সংস্থার জরিপে এসব তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন যান চালনায় শারীরিক অসুস্থতার কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডোপ টেস্টের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। দেখুন আমার করা প্রতিবেদনটি। 2023 থেকে 2025 সাল পর্যন্ত একাধিক সংস্থার জরিপে উঠে এসেছে যানবাহন চালকদের অনেকেই নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগলেও নিয়ম মেনে চিকিৎসা নেওয়ার সংখ্যা হাতে গোনা। চিকিৎসায় অনীহা নয়, বরং নানা সীমাবদ্ধতা ও সংকটকে দুষছেন তারা। ধুলাবালিতে কষ্ট হয়ে যায়, কাজ কষ্ট, ইঞ্জিনে তাপে বুঝছেন না। একটা ড্রাইভার যদি নেশাগ্রস্ত বা মাদকাসক্ত থাকে তাহলে অনেক মানুষের প্রাণহানির সংখ্যা। একটা না বা এক্সট্রা দেন আপনি বলতেন স্বাস্থ্য পরীক্ষা, এটা কি এটা আমরা অনেক স্টাফ ড্রাইভার জানিই না। আমি এখন যদি স্বাস্থ্য পরীক্ষা করব, আমার কাছে তো ড্রাইভার পার্মানেন্ট না। সংস্থাগুলো বলছে গাড়ি চালানোর জন্য সম্পূর্ণ সুস্থ নন 60% চালক। জরিপে প্রাপ্ত ফলকে উদ্বেগজনক বলছেন তারা। 1000 ড্রাইভারের চোখ পরীক্ষার পরে আমরা শতকরা 80 ভাগেরই চোখের সমস্যা পাই। 21%-এর আমরা ক্যাটারেক্টও পাই। 49% চালকের আপনার ব্লাড সুগার প্রবলেম পাওয়া গেছে এবং 37% চালকের ব্লাড প্রেশার প্রবলেম পাওয়া গেছে। চালকের শারীরিক অসুস্থতা যাত্রীদের জন্য বড় বিপদের কারণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসক। তার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানসিক শক্তিও থাকতে হবে, অর্থাৎ মানসিক ফিটনেস থাকতে হবে। তাদেরকে নিয়মিত স্ক্রিনিং করতে হবে যাতে তারা মাদকাসক্ত না হয়।
বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর হাজারো প্রাণহানি ঘটলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার ও মালিক সমিতি। অনীহা ও উদাসীনতা দেখিয়েছে চালকের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। মালিকরা প্রতিযোগিতার মধ্যে থাকার ফলে সে প্রফিট কম্প্রোমাইজটা করতে গিয়ে ড্রাইভারের যে হেলথ দরকার, তার যে একটা রেস্ট দরকার, তাকে যে আমি স্বস্তি দিব, সেই স্বস্তিটা দেই নাই। অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে চালকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা বলছে সড়ক পরিবহন মালিক সমিতি। চালকদের স্থায়ী স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা দেশব্যাপী মালিকদের সাথে আলোচনা করেছি। উন্নত বিশ্বমানের একটি হাসপাতাল তৈরির জন্য আমরা পরিকল্পনা সরকারের কাছে প্রস্তাবনা করেছি। নানা আশ্বাস ও সম্ভাবনার কথা জানালেও তা কবে নাগাদ বাস্তবায়ন হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি সড়ক পরিবহন মালিক সমিতি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ বিরতির পর আবারও খুলছে সেন্ট মার্টিন দ্বীপ। 1 নভেম্বর থেকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে শুরু হবে পর্যটকবাহী জাহাজ চলাচল। তবে নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণ করা যাবে, রাত্রি যাপন নিষিদ্ধ। আর দ্বীপের পরিবেশ সুরক্ষায় পর্যটকদের মানতে হবে 12টি নির্দেশনা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দীর্ঘ অপেক্ষার পর আবারও খুলছে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের পথ। 1 নভেম্বর থেকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চলাচল করবে পর্যটকবাহী জাহাজ। তবে নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রি যাপন সম্পূর্ণ নিষিদ্ধ। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিনই গড়ে 2000 পর্যটক সেন্ট মার্টিনে রাত্রি যাপনের সুযোগ পাবেন। আর ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে ভ্রমণে পর্যটকদের মানতে হবে 12টি নির্দেশনা। এমন সিদ্ধান্তে পর্যটন ব্যবসায়ীরা বলছেন, সেন্ট মার্টিন নিয়ে ছিনিমিনি খেলা খুবই দুঃখজনক। সঠিক পরিকল্পনা না থাকলে এই শিল্প বড় ক্ষতির মুখে পড়বে। 6 এবং 9 ঘন্টা লাগে প্রায় প্রতিটি জাহাজ। এই জাহাজগুলা কক্সবাজার থেকে দিনে গিয়ে দিনে আসা কিভাবে সম্ভব? পর্যটকরা এত টাকা খরচ করে এত দূরত্ব ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিনে গিয়ে 2 ঘন্টার জন্য কেন তারা সেন্ট মার্টিনে যাবে? এটা আরও সুবিবেচনা করা দরকার। আইনগত বিধিনিষেধের কারণে উখিয়ার ইনানি সৈকত থেকে জাহাজ ছাড়ার অনুমতি নেই। তাই কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকেই সেন্ট মার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। এরই মধ্যে 2টি জাহাজের অনুমতি দেওয়া হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক। ওখানে পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করব। পরিবেশ অধিদপ্তর বলছে, দ্বীপের পরিবেশ সুরক্ষায় সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটকদের নির্দেশনাগুলো কঠোরভাবে মানতে হবে। আমরা পরিবেশ অধিদপ্তর থেকে প্রোটোকল সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে উঠতে না পারে সেই সময় আমরা নজরদারি করছি এবং আমরা প্লাস্টিক নিয়ে তাদেরকে আমরা কাপড়ের ব্যাগ দিচ্ছি। পর্যটন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবেই টিকে থাকবে সেন্ট মার্টিন দ্বীপ, বলছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। জামাইকার উপকূলের কাছাকাছি অবস্থান করছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। এর মধ্যে মেলিসার প্রভাবে তীব্র বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে হাইতি, জামাইকা ও ডোমিনিকান রিপাবলিকে 7 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ঘন্টায় 282 কিলোমিটার বেগে দেশটির স্থলভাগে আঘাত হানতে পারে মেলিসা। যদিও ইতিমধ্যে শুরু হয়ে গেছে তীব্র বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস। দ্বীপরাষ্ট্রটির পশ্চিমাঞ্চলীয় লেসকেইস এলাকায় বন্যা দেখা দিয়েছে, এমনকি 13 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসেরও আশঙ্কা করা হচ্ছে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে মোট 10টি আবেদন জমা পড়েছে। যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ক্রিকেট বোর্ড, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। তবে এবার অংশ নিচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এ পর্যন্ত প্রায় 10টার মতো জমা পড়েছে। আমরা পুশ করব না যে 6টাতেই করতে হবে, 7টাতেই করতে হবে বা 5টাতেই করবে। আমরা এইবার বিপিএলের আপনারা জানেন আমাদের মোটোটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি যাতে ক্ল্যারিটি থাকে। পে অর্ডারটাও জেনুইননেস আমাদের তো দেখতে হবে। আমাদের অ্যান্টি করাপশনে আপনার যারা এই কোম্পানিতে জড়িত আছে তাদের নাম পাঠাতে হবে। অনেক প্রসিডিওর আছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানাবো আরও একবার। নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ,
জুলাই সনদ বাস্তবায়নে নির্দেশনা জারি করবে সরকার। সংসদ 270 দিনে সংবিধান সংস্কারে ব্যর্থ হলে স্বয়ংক্রিয় প্রতিস্থাপন। নভেম্বরে গণভোট চায় জামায়াত। নির্বাচনের দিন ছাড়া মানবে না বিএনপি। অটো পাসের মতো সংবিধান সংশোধন আপত্তি। সনদে রাষ্ট্রপতির সই না মানার ঘোষণা এনসিপির। এবং 250 আসনে বিএনপির প্রার্থী প্রায় চূড়ান্ত। 2-3 দিনের মধ্যেই গ্রিন সিগন্যাল দেবে হাইকমান্ড। ঐক্য ধরে রেখে ধানের শীষের বিজয়ী নেতাকর্মীদের কঠোর বার্তা। এ ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।